মুম্বাইয়ের সবচেয়ে উঁচু বহুতল ভবনের ৫০ তলায় বসে থাকা এক বিলিয়নিয়ার রণবীর মালহোত্রা, যার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, নাম আছে, কিন্তু শান্তি নেই। দুনিয়া তাকে মুম্বাইয়ের বেতাজ বাদশা বলে মানে। তার ঐশ্বর্যের কারণে তার অফিসে প্রতিদিন হাজার হাজার মেয়ের বিয়ের সম্বন্ধের লাইন লেগে থাকে। কিন্তু সে ভাবে যে আমি এমন এক মেয়েকে বিয়ে করতে চাই যে আমার টাকাকে নয়, বরং আমাকে ভালোবাসবে এবং গরিবদের কষ্ট বুঝবে। ভালো মেয়ের খোঁজে একদিন সে এই বিলাসিতা ছেড়ে ভিখারির পোশাক পরে নেয় এবং ভিখারির ছদ্মবেশ ধারণ করে রাস্তায় ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, এই ভেবে যে এই পৃথিবীতে কি এখনও মনুষ্যত্ব বেঁচে আছে, নাকি সেও সাধারণ মানুষের মতো অহংকারী লোকদের পায়ের নিচে পিষ্ট হবে। আর রাস্তায় ভিক্ষা করার সময় মানুষ তার সাথে যা করল, এবং যখন রণবীর মালহোত্রার আসল পরিচয় মানুষের সামনে এলো, তখন সবাই থমকে গেল। আসুন ভিডিওটি শুরু থেকে বুঝি। কিন্তু ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি শুনছেন। তো চলুন দেরি না করে শুরু করি এই গল্পের রোমাঞ্চ ভরা যাত্রা। মুম্বাইয়ের গগনচুম্বী অট্টালিকাগুলোর মধ্যে সবচেয়ে উঁচু ভবন মালহোত্রা এম্পায়ারের ৫০ তলায় রণবীর মালহোত্রা নিজের আলিশান চেয়ারে বসে নিজের শহরটাকে দেখছিল। ২৮ বছর বয়সে রণবীর ছিল টেক ওয়ার্ল্ডের বেতাজ বাদশা। তার তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। তার একটা সইয়ের দাম ছিল আরব টাকা। কিন্তু সেই কাঁচের দেয়ালের ওপায়ে দেখা দুনিয়াটা যতটাই রঙিন ছিল, রণবীরের ভেতরের দুনিয়াটা ছিল ততটাই জনশূন্য। তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। তাকে বড় করেছিলেন তার চাচা, যিনি ভালোবাসা কম আর ব্যবসা বেশি শিখিয়েছিলেন। রণবীরের কাছে সম্পর্ক ছিল না, ছিল নেটওয়ার্ক। বন্ধু ছিল না, ছিল ক্লায়েন্ট। আর ভালোবাসা, সেটা তো ছিল স্রেফ একটা পিআর স্টান্ট, যা তার কোম্পানির ইমেজ তৈরির জন্য ব্যবহার করা হতো। আজ তার কোম্পানির ১০ম বার্ষিকীর পার্টি ছিল। শ্যাম্পেন বইছিল, হীরের হার চকচক করছিল, আর প্রত্যেকেই রণবীর মালহোত্রার সাথে হাত মেলাতে মরিয়া ছিল। কিন্তু রণবীরের দম বন্ধ হয়ে আসছিল। স্যার, মিস্টার কাপুর আপনার ডিলের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, তার সেক্রেটারি কানে কানে ফিসফিস করে বলল। রণবীর নিজের গ্লাসটা টেবিলের ওপর জোরে রাখল। আই কুইট, সে বিড়বিড় করল। কি স্যার? সেক্রেটারি ঘাবড়ে গেল। আমি যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না। রণবীর নিজের ব্লেজার খুলল, নিজের ৫০ লাখ টাকার ঘড়ি খুলে টেবিলের ওপর ছুঁড়ে মারল এবং পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তাকে শুধু পালাতে হচ্ছিল এই লোক দেখানো জাঁকজমক আর শোরগোল থেকে। সে নিজের স্পোর্টস কারে বসেনি, সে পায়ে হেঁটেই রাস্তায় বেরিয়ে পড়ল। রণবীর হাঁটতে থাকল শহরের অভিজাত এলাকা থেকে দূরে, সেই গলিগুলোর দিকে যেখানে আলো কম আর জীবনের সংগ্রাম বেশি। দুদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর পর হাঁটতে হাঁটতে সে শহরের একটি পুরনো এলাকা দাদারের সরু গলিতে পৌঁছে গেল। তার মুখে কয়েকদিনের বেড়ে ওঠা দাড়ি আর চোখে এক অদ্ভুত শূন্যতা। ক্লান্ত হয়ে সে একটি বন্ধ দোকানের শাটারের পাশে বসে পড়ল। খিদে তার পেটে মুচড় দিচ্ছিল। আরব টাকার মালিক আজ খিদে কি জিনিস তা অনুভব করছিল। তখনই সে একটা সুগন্ধ পেল, আধা দেওয়া চা আর বড়া পাওয়ের সোঁদা গন্ধ। রাস্তার ওপারে একটি ছোট টোং দোকান ছিল। টিনের চাল, কিছু প্লাস্টিকের চেয়ার আর একটা বড় ডেকচি। সেখানে একটি মেয়ে কাজ করছিল। নাম ছিল অঞ্জলি। অঞ্জলি কোনো মডেল ছিল না, না সে দামি পোশাক পরেছিল। সে একটি সাধারণ সুতির সালোয়ার কামিজ পরেছিল। চুল একটা রাবার ব্যান্ডে বাঁধা ছিল আর কপালে ছিল ঘামের বিন্দু। কিন্তু তার হাসিটা এমন ছিল যেন ঘন মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে। সে কাস্টমারদের চা দেওয়ার সময় এমনভাবে কথা বলছিল যেন তারা তার পরিবারের সদস্য। রণবীর তাকে দেখতে থাকল। সে দেখল কিভাবে একজন গরিব রিকশাওয়ালার কাছে টাকা কম থাকায় অঞ্জলি হেসে বলল, আরে কাকা, কাল দিয়ে দেবেন, পালিয়ে তো আর যাচ্ছি না। রণবীরের সাহস হলো না গিয়ে কিছু চাওয়ার। সে কখনো কারো কাছে কিছু চায়নি। অঞ্জলি দোকান বন্ধ করতে যাচ্ছিল, তখনই তার নজর রাস্তার ওপারে বসে থাকা সেই ছায়াটার ওপর পড়ল। তার মনে হলো কেউ নিশাখোর হয়তো, কিন্তু তারপর সে ভালো করে দেখল লোকটি কাঁপছিল। অঞ্জলির মন গলে গেল। সে শেষ দুটো বড়াপাও কাগজে মুড়িয়ে এক ভাঁড় গরম চা নিল এবং রাস্তা পার হয়ে রণবীরের কাছে পৌঁছালো। ও ভাই সাব, অঞ্জলি ডাকল। রণবীর ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে সেই তেজ ছিল না যা বোর্ডরুমে থাকত, ছিল কেবল ক্লান্তি। এই নিন। অঞ্জলি চা আর বড়াপাও তার দিকে বাড়িয়ে দিল। খুব ঠান্ডা, এটা খেয়ে নিন, গায়ে জোর পাবেন। রণবীর তার দিকে তাকালো। আমার কাছে টাকা নেই। রণবীর মিথ্যে বলেনি। তার ওয়ালেট তার কোটেই থেকে গিয়েছিল। অঞ্জলি খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে এক অদ্ভুত সুর ছিল। আরে আমি টাকা চাইছি নাকি,
চেহারা দেখে তো ভালো ঘরের মনে হচ্ছে, মনে হয় সময়ের মার খেয়েছেন। কোনো ব্যাপার না, সময়ের চাকা গোল, আবার ঘুরবে। নিন, ধরুন। রণবীর কাঁপা হাতে চায়ের ভাড়তা ধরল। চায়ের প্রথম চুমুক তার গলা পুড়িয়ে দিলেও মনে শান্তি দিল। সেই বড়া পাও, যার দাম হয়তো 10 টাকা হবে, সেটি তার কাছে সেই 5 স্টার ডিনারের চেয়েও বেশি সুস্বাদু মনে হলো, যা সে প্রায়ই অর্ধেক ফেলে আসত। আরও লাগবে? অঞ্জলি জিজ্ঞেস করল। না, ধন্যবাদ। রণবীরের গলা ভারী হয়ে এলো। আমার নাম অঞ্জলি, এখানেই কাছেই থাকি। যদি রাতে শোয়ার জায়গা না পান, তবে সামনের মন্দিরের বারান্দায় শুয়ে পড়বেন, ওখানে পুলিশ জ্বালাতন করে না। অঞ্জলি পরামর্শ দিল এবং নিজের জিনিসপত্র গুছিয়ে চলে গেল। রণবীর সেখানে বসেই তাকে দেখতে থাকল। সে প্রথমবার কোনো মানুষের মধ্যে কোনো স্বার্থ ছাড়াই মনুষ্যত্ব দেখতে পেল। সেই রাতে রণবীর মন্দিরের বারান্দায় শুল। পাথরের মেঝে শক্ত ছিল, মশা কামড়াচ্ছিল, কিন্তু তার যে ঘুম এলো তা গত 10 বছরে কখনো আসেনি। রণবীর ফিরে গেল না। সে ঠিক করল এই জীবনটাকে আরও কাছ থেকে দেখবে। আমার কাজ চাই, রণবীর পরের দিন অঞ্জলিকে বলল, যখন সে দোকান খুলছিল। আমি বেশি কিছু জানি না, তবে ভারী জিনিস বইতে পারব, বাসন ধুতে পারব। অঞ্জলি তাকে উপর নিচ দেখল। হাত তো খুব নরম তোমার, মনে হয় না কখনো পরিশ্রম করেছ। কিন্তু ঠিক আছে, আমার একজন সাহায্যকারীর দরকারও ছিল। দিনে 200 টাকা আর 3 বেলা খাবার পাবে। রাজি? রাজি। বিলিয়নের রণবীর মালহোত্রা তার জীবনের সবচেয়ে কম বেতনের ডিল ফাইনাল করল। দিন কাটতে লাগল। রণবীর এখন রাহুল হয়ে গিয়েছিল। সে অঞ্জলির সাথে ভোর 5টায় মান্ডিতে যেত, আলু আর পেঁয়াজের বস্তা বইত, চায়ের কাপ ধুতো আর কাস্টমারদের সার্ভ করত। শুরুতে তার খুব কষ্ট হতো, তার শরীর ভেঙে আসত, হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছিল। কিন্তু অঞ্জলির সঙ্গ তাকে আটকে রাখত। সে দেখল অঞ্জলি কতটা আত্মসম্মানবোধ সম্পন্ন। তার বাবা অসুস্থ এবং শয্যাশায়ী ছিলেন। ঘরের সমস্ত খরচ, বাবার ওষুধ আর ছোট ভাইয়ের পড়াশুনো সবই অঞ্জলি সেই ছোট্ট দোকানটা দিয়ে চালাত। কিন্তু এই গল্পে একটা কালো ছায়াও ছিল। ভিকি। ভিকি এলাকার একজন ছোটখাটো ডিলার ছিল যে নিজেকে খুব বড় বিজনেসম্যান মনে করত। সে ছিল অঞ্জলির বাগদত্তা। কিন্তু ভালোবাসার কারণে নয়, বরং অঞ্জলির বাবা তার অসুস্থতার আগে এই বিয়ে ঠিক করেছিলেন। ভিকি ছিল আদ্যপান্ত একজন লোভী আর অভদ্র মানুষ। এক সন্ধ্যায় যখন রণবীর দোকানে বাসন গোছাচ্ছিল, ভিকি তার পুরনো বাইক নিয়ে সেখানে এলো। সে এসেই জোরে হর্ন বাজালো। অঞ্জলি, 2 কাটিং চা আন জলদি। ভিকি অর্ডার দিল যেন সে তার চাকর। অঞ্জলি চুপচাপ চা বানালো এবং রণবীরকে ইশারা করল দেবার জন্য। রণবীর চা নিয়ে ভিকির কাছে গেল। ভিকি ফোনে কারো সাথে কথা বলছিল। আরে ডার্লিং, আর একটু অপেক্ষা, ওই বুড়োটা মরলেই এই দোকান বেচে আমি তোমার কাছে চলে আসব। এই অঞ্জলি তো স্রেফ একটা সিঁড়ি। রণবীরের হাত থমকে গেল এবং চায়ের কয়েক ফোঁটা ছলকে ভিকির প্যান্টে পড়ে গেল। আবে অন্ধ, দেখতে পাস না? ভিকি রণবীরকে জোরে ধাক্কা দিল। রণবীর পেছনে টনল করল, কিন্তু পড়ল না। তার মুষ্টি শক্ত হয়ে এলো। যদি সে রণবীর মালহোত্রা হতো, তবে এতক্ষণে এই লোকটির অস্তিত্ব মিটিয়ে দিত। কিন্তু এখন সে ছিল রাহুল। কি হয়েছে ভিকি? অঞ্জলি দৌড়ে এলো। দেখো তোমার এই চাকরকে, আমার নতুন প্যান্ট নষ্ট করে দিল। এমন রাস্তাঘাটের লোক কাজে রাখলে এমনই হবে। ভিকি চিৎকার করল। ভুল হয়ে গেছে ওর, আমি পরিষ্কার করে দিচ্ছি। অঞ্জলি নিজের ওড়না দিয়ে মোছার চেষ্টা করল, কিন্তু ভিকি তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। থাক, আর শোনো, কাল আমার জন্মদিনের পার্টি, আমার 5,000 টাকা লাগবে, বন্ধুদের পার্টি দিতে হবে। ভিকি নির্লজ্জের মতো বলল। কিন্তু ভিকি, এইমাত্র তো বাবার ওষুধ এলো, আমার কাছে টাকা নেই। অঞ্জলির গলা মৃদু ছিল। তো যেখান থেকেই হোক নিয়ে আয়, আমি জানি না। যদি আমার বেইজ্জতি হয় তবে বুঝে নিস। আর হ্যাঁ, কাল পার্টিতে রান্না করতে তোকেই আসতে হবে। কেটারিংওয়ালা না খুব টাকা চাইছে। তোর এই চাকরকেও নিয়ে আসিস বাসন ধোয়ার জন্য। ভিকি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। রণবীর অঞ্জলির মুখটা দেখল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিল না। সে রণবীরের দিকে তাকিয়ে এক ফালি ম্লান হাসি দিল। চলো রাহুল, কাজ শেষ করি। রণবীরের ভেতর একটা আগ্নেয়গিরি চলছিল। সে ঠিক করে নিয়েছিল যে সে অঞ্জলিকে এই নরক থেকে বের করবে। কিন্তু সে তখনও জানত না যে ভিকির আসল খেলা তো মাত্র শুরু হয়েছে। পরের দিন ভিকির পার্টি শহরের একটি সস্তা ব্যাঙ্কুয়েট হলে ছিল। রণবীর আর অঞ্জলি সেখানে পৌঁছালো, কিন্তু দৃশ্যটা ছিল অন্যরকম। এটা শুধু জন্মদিনের পার্টি ছিল না, বরং ভিকির বাগদানের ঘোষণা ছিল। তবে অঞ্জলির সাথে নয়। ভিকি হলের মাঝখানে একজন অত্যন্ত গ্ল্যামারাস মেয়ের সাথে দাঁড়িয়েছিল। মেয়েটি লাল রঙের শিফন গাউন পরেছিল, হাতে ওয়াইন গ্লাস আর মুখে এক নিষ্ঠুর হাসি। সে ছিল সানিয়া। রণবীর তাকে চিনত। সানিয়া মেহরা।
তার প্রতিদ্বন্দ্বী মেহরা গ্রুপের উত্তরাধিকারী। সে রণবীরকে বিয়ে করার জন্য অনেকবার প্রস্তাব পাঠিয়েছিল, যা রণবীর সবসময় ফিরিয়ে দিয়েছিল। রণবীর দ্রুত মাস্ক পরে নিল, যাতে সানিয়া তাকে চিনতে না পারে। অঞ্জলি আর রণবীর এক কোণে দাঁড়িয়েছিল। ভিকি মাইকে এলো। বন্ধুরা, আজ আমার জন্মদিনে একটা বিশেষ সারপ্রাইজ আছে। আমি আমার আসল জীবনসঙ্গিনীর সাথে আলাপ করিয়ে দিতে চাই, সানিয়া। আর রইল কথা ওই বোকা অঞ্জলির। ভিকি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অঞ্জলির দিকে ইশারা করল। ও তো স্রেফ টাইম পাস ছিল, ওর যোগ্যতা আমার বাড়ির কাজের লোক হওয়ারও নেই। হলে হাসির রোল উঠল। সানিয়া মাইক নিল। ঠিক বলেছ ডার্লিং, দেখো ওকে, ছেঁড়াখড়া পোশাক আর মুখে সেই দারিদ্র্য। অঞ্জলি, তুমি এখানে ওয়েটারের কাজ করতে এসেছো না? যাও, মেহমানদের ড্রিঙ্ক সার্ভ করো। অঞ্জলির আত্মসম্মান ধুলোয় মিশে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে সেখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু ভিকি তার হাত ধরে ফেলল। আরে, এখনই কোথায় যাচ্ছ? এখনো তো কেক কাটা বাকি। আর হ্যাঁ, আমার জুতোর ওপর একটু ধুলো লেগে আছে, পরিষ্কার করে দে। ভিকি নিজের পা অঞ্জলির দিকে বাড়িয়ে দিল। অঞ্জলি অপমানের ভারে নুয়ে পড়েছিল। সে ঝুঁকতে যাবে, তক্ষুনি একটি শক্ত হাত তাকে ধরে ফেলল। এটা ছিল রণবীর। রণবীরের চোখে এখন আর সেই শান্ত হ্রদ নেই, বরং এক উত্তাল সমুদ্র। সে অঞ্জলিকে সোজা করে দাঁড় করালো এবং ভিকির চোখের দিকে তাকালো। নারীকে সম্মান করতে শেখো ভিকি। রণবীরের গলায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যা হলের কোলাহল চিড়ে প্রতিধ্বনি হল। ভিকি হাসল। ও, তো এটা তোমার নতুন প্রেমিক? এই চাকর আমাকে শেখাবে কি করতে হবে। ভিকি রণবীরকে চড় মারার জন্য হাত তুলল, কিন্তু সেই হাত রণবীরের গাল পর্যন্ত পৌঁছল না। রণবীর শূন্যেই তার হাত ধরে ফেলল এবং এত জোরে মোছড়ালো যে ভিকির চিৎকার বেরিয়ে গেল। আহ, ছাড় আমাকে! সানিয়া রাগে এগিয়ে এলো। তুমি জানো আমি কে? পুলিশ ডাকো! রণবীর ঝটকায় ভিকিকে ছেড়ে দিল। সে সানিয়ার দিকে তাকালো এবং সানিয়ার নজর রণবীরের চোখের সাথে মিলল। এক মুহূর্তের জন্য সানিয়া থমকে গেল। ওই চোখ দুটো সে কোথাও দেখেছে, কিন্তু এই হীন পোশাকে সে রণবীর মালহোত্রাকে চেনার কল্পনাও করতে পারছিল না। চলো অঞ্জলি। রণবীর অঞ্জলির হাত ধরল এবং তাকে সেই অপমানজনক পরিবেশ থেকে বাইরে নিয়ে এলো। বাইরে এসে অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এখন কি হবে রাহুল? ভিকি বলেছিল যে যদি আমি ওর কথা না শুনি তবে ও বাবার ওষুধের টাকা দেবে না। ও দোকান খালি করিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। রণবীর অঞ্জলির কাঁধে হাত রাখল। কিছু হবে না অঞ্জলি, যতক্ষণ আমি আছি তোমার কেউ কিছু করতে পারবে না। চলো, বাড়ি চলো। সেই রাতে রণবীর একটা সিদ্ধান্ত নিল। সে একটি পাবলিক বুথ থেকে একটি নাম্বার মেলালো। হ্যালো, আমি রণবীর মালহোত্রা বলছি, সে বলল। ওপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর একটি ঘাবড়ানো কণ্ঠস্বর এলো। স্যার, আপনি কোথায়? সারা দুনিয়া আপনাকে খুঁজছে। আমার কথা মন দিয়ে শোনো। আমার কাল সকালের মধ্যে ভিকির সব তথ্য চাই। ওর অবৈধ ব্যবসা, ওর ধার দেনা, সব। আর মেহরা গ্রুপের সাথে ওর কি ডিল আছে সেটাও। আর হ্যাঁ, আমার মার্সিডিজ তৈরি রেখো কাল খেলা শেষ করার সময়। পরের দিন অঞ্জলির দোকানে পুলিশ এলো, কিন্তু তারা অঞ্জলিকে গ্রেফতার করতে আসেনি। ম্যাডাম, আমাদের কাছে খবর আছে যে আপনার দোকানে অবৈধ দখলদারির চেষ্টা করা হচ্ছে, ইন্সপেক্টর বলল। অঞ্জলি অবাক হল। তখনই একটি কালো চকচকে গাড়ি দোকানের সামনে এসে থামল। সেখান থেকে একজন লোক নামল এবং অঞ্জলির কাছে এলো। সে অঞ্জলিকে একটি খাম দিল। ম্যাডাম, এটা আপনার বাবার চিকিৎসার জন্য। শহরের সবচেয়ে বড় হাসপাতালে ওনার রুম বুক হয়ে গেছে। কিন্তু আপনি কে? আর এইসব? অঞ্জলি বুঝতে পারছিল না। এইসব আপনার এক শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে। সেই লোকটি রণবীরের দিকে তাকিয়ে হালকা একটু হাসল, যে দূরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল, এবং চলে গেল। অঞ্জলি রণবীরের কাছে দৌড়ে গেল। রাহুল, দেখো, কোনো ফেরেশতা সাহায্য করতে এসেছে। রণবীর হাসল। হ্যাঁ, ভগবান ভালো মানুষদের সাহায্য অবশ্যই করেন। কিন্তু সন্ধ্যা হতে না হতেই গল্প এক ভয়ানক মোড় নিল। ভিকি ক্ষিপ্ত হয়ে উঠেছিল। সে জানতে পেরেছিল যে তার জমির ডিলগুলো বাতিল হচ্ছে এবং পুলিশ তার পেছনে লেগেছে। তার মনে হলো এইসব অঞ্জলির কারণে হচ্ছে। অন্ধকার হতেই ভিকি তার কিছু গুন্ডার সাথে অঞ্জলির বাড়িতে পৌঁছালো। অঞ্জলি বাড়িতে একাই ছিল, কারণ রণবীর তার বাবাকে হাসপাতালে শিফট করাতে গিয়েছিল। দরজা খোল অঞ্জলি। ভিকি দরজা পেটাতে লাগল। তোর কি মনে হয়েছিল তুই আমার হাত থেকে বেঁচে যাবি? আজ আমি তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। ভিকি দরজা ভেঙে ফেলল। অঞ্জলি ভয়ে কোণঠাসা হয়ে গেল। প্লিজ ভিকি, চলে যাও, সে চিৎকার করল। আজ নয়। ভিকি অঞ্জলির কবজি ধরল এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। আজ তোর এই শুভাকাঙ্ক্ষীও তোকে বাঁচাতে পারবে না। তক্ষুনি বাড়ির বাইরে একটি তীব্র আলো চমকে উঠল। টায়ারের ঘষটানোর শব্দ এলো। ভিকি থামল। দরজায় একটি ছায়া দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে সেই ছিন্ন বস্ত্র রণবীর ছিল না। সে একটি কালো রঙের ইতালিয়ান স্যুট পরেছিল। সাদা শার্টের কলার খোলা ছিল আর চোখে ছিল এক গভীর রাগ। তার পেছনে ৬ জন বলিষ্ঠ বডিগার্ড দাঁড়িয়েছিল। ভিকি হাসল।
আরে বাহ, চাকরটা সাহেবের পোশাক পেয়ে গেছে। কি নাটক এটা! রণবীর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার প্রতিটা পদক্ষেপের সাথে ঘরের তাপমাত্রা যেন কমে যাচ্ছিল। রণবীর একটা ইশারা করল। চোখের পলকে দুজন বডিগার্ড ভিকির গুন্ডাদের ধরে ফেলল। রণবীর আরও এক কদম এগিয়ে ভিকির মুখের ঠিক সামনে চলে এলো। তবে আমি সেই হাতটাই ছবির থেকে আলাদা করে দেব, রণবীর বলল। ভিকির ধরা ঢিলে হয়ে গেল। সে রণবীরের চোখের দিকে তাকালো এবং এবার সে চিনতে পারল। ওটা স্রেফ রাগ ছিল না, ওটা ছিল ক্ষমতা। তুমি কে? ভিকি তোতলাতে লাগল। রণবীর নিজের কাফলিংস ঠিক করল। আমি সে যার নাম নেওয়ার আগে তোর মতো লোক ১০০ বার ভাবে, রণবীর মালহোত্রা। অঞ্জলির মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে গেল। রণবীর! ভিকির মুখ ফ্যাকাশে হয়ে গেল। মালহোত্রা? বিলিয়নেয়ার মালহোত্রা? ঠিক চিনেছ, রণবীর বলল। আর যে মেয়ের হাত তুমি ধরেছ সে আমার বন্ধু, আর আমার বন্ধুদের কেউ ছুঁতেও পারে না। রণবীর একটি জোরালো ঘুষি ভিকির মুখে মারল। ভিকি ঘরের অন্য কোণে গিয়ে আছাড় খেল। নিয়ে যাও একে, পুলিশ বাইরে অপেক্ষা করছে। আর নিশ্চিত করো যেন ওর জামিন না হয়। রণবীর তার গার্ডদের আদেশ দিল। ঘর খালি হয়ে গেল। এখন শুধু রণবীর আর অঞ্জলি বাকি। অঞ্জলি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে রণবীর তার সাথে বস্তা বইত, চা বানাত, সে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ ছিল। অঞ্জলি, রণবীর তার দিকে হাত বাড়াল। আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে মিথ্যে বলেছি। অঞ্জলি তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। কেন কেন করলে এই মজা আমার সাথে? আমার দারিদ্র্যের তামাশা দেখার জন্য? ধনীদের তো এটাই শখ হয় না, গরিবদের জীবন নিয়ে খেলা করা? তার চোখে এখন ভয়ের বদলে রাগ আর দুঃখ ছিল। না অঞ্জলি, এমনটা নয়, রণবীর বোঝানোর চেষ্টা করল। আমি আমার আসল জীবন থেকে পালাচ্ছিলাম। আমার শান্তি দরকার ছিল, যা আমি তোমার কাছে পেয়েছি, তোমার সেই ছোট্ট দোকানে। শান্তি? অঞ্জলি তিক্ততার সাথে হাসল। তোমার জন্য এটা একটা অ্যাডভেঞ্চার ছিল রণবীর, আমার জন্য এটা আমার জীবন ছিল, আমার সংগ্রাম ছিল। তুমি যেতে পারো, আমার তোমার সাহায্যের দরকার নেই। আমি আমার পুরনো রণবীরকে চেয়েছিলাম, এই বিলিয়নেয়ার রণবীর মালহোত্রাকে নয়। রণবীর স্তব্ধ হয়ে গেল। তার মনে হয়েছিল সত্যিটা বলে সে সব ঠিক করে দেবে, কিন্তু এখানে তো সব থচনচ হয়ে গেল। সে কিছু বলতো তার আগেই অঞ্জলি দরজা দেখিয়ে দিল। রণবীর ভারী কদমে বাইরে বেরিয়ে এলো। নিজের আলিশান গাড়িতে বসার সময় সে অনুভব করল যে সে ভিকিকে তো হারিয়ে দিয়েছে, কিন্তু হয়তো অঞ্জলিকে হারিয়ে ফেলেছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। সানিয়া এখনও বাকি ছিল। এমন যখন সে জানতে পারল যে রণবীর ভিকিকে জেলে পাঠিয়েছে এবং সে সেই চাওয়ালির জন্য ফিরে এসেছিল, তখন তার রাগ সপ্তমে পৌঁছল। রণবীর মালহোত্রা? সানিয়া নিজের অফিসে বসে কাচের গ্লাসটি দেয়ালে আছাড় মারল। তুমি আমাকে অপমান করেছ, এখন আমি তোমাকে সেই জিনিসটি হারাতে বাধ্য করব যাকে তুমি ভালোবাসো। ওই অঞ্জলির খেলা এবার আমি শেষ করব। সানিয়া একটি নম্বর ডায়াল করল। হ্যালো কমিশনার, আমার একটা ফেভার চাই। দাদারে একটা অবৈধ দোকান আছে, কাল সকালেই ওটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিন আর ওই মেয়েটার উপর চুরির অপবাদ লাগান। পরের দিন সকালে অঞ্জলি যখন তার দোকানে পৌঁছালো, সে দেখল সেখানে পুলিশের ব্যারিকেড লাগানো আছে আর একটা বিশাল বুলডোজার দাঁড়িয়ে আছে। বুলডোজারটি কোনো ক্ষুধার্ত পশুর মতো গর্জন করছিল। এটা বেআইনি, অঞ্জলি চিৎকার করল, তার আওয়াজ বুলডোজারের শব্দে চাপা পড়ছিল। আমার কাছে এই দোকানের কাগজ আছে, আমার বাবা গত ৩০ বছর ধরে এখানে পরিশ্রম করেছেন, আপনারা এটা এভাবে ভাঙতে পারেন না। ইন্সপেক্টর শের সিং, যার পকেটে সানিয়া মেহরার পাঠানো নোটের তাড়া গরম হচ্ছিল, সে একটি কুৎসিত হাসি হাসল। সে হাতে ধরা একটি জাল ওয়ারেন্ট হাওয়ায় ওড়াল। কাগজ তো কাল রাতেই বাতিল হয়ে গেছে ম্যাডাম, শের সিং চেবানো পান থুতু দিয়ে ফেলে বলল। এই জমি এখন সরকারি নয়, মেহরা ডেভেলপার্সের। আর তাছাড়া আমরা শুধু জবরদখল হটাতে আসিনি, আমাদের কাছে খবর আছে যে এই চায়ের দোকানের আড়ালে তুমি চুরির মাল বিক্রি করো। মিথ্যে, অঞ্জলি কেঁপে উঠল। আমি জীবনে কখনো ১ পয়সার বেইমানি করিনি। তল্লাশি নাও, শের সিং হাবিলদারদের আদেশ দিল। দুজন পুলিশ দোকানে ঢুকে বাসনপত্র ছুঁড়ে ফেলতে লাগলো। তারা আটার কৌটো উল্টে দিল, চায়ের পাতা রাস্তায় ছড়িয়ে দিল। অঞ্জলি দৌড়ে তাদের আটকাতে গেলে একজন মহিলা কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। তার কনুই ছড়ে গেল, রক্ত বেরোতে লাগল। তখনই ভিড় চিড়ে একটি সিলভার কালারের পোর্শে সেখানে এসে থামল। দরজা খুলল আর সানিয়া বাইরে এলো। সে চোখে পড়া দামি সানগ্লাসটি নাকের উপর একটু সরালো এবং অঞ্জলির দিকে তাকালো, যে ধুলোয় পড়েছিল। উফ, কত নোংরা এখানে! সানিয়া নাক সিটকাল। সে নিজের হাই হিল ঠকঠক করতে করতে অঞ্জলির কাছে গেল। তো এই সেই মেয়ে যার জন্য রণবীর মালহোত্রা নিজের স্ট্যান্ডার্ড নামিয়ে দিয়েছে। অঞ্জলি মাথা তুলে সানিয়াকে দেখল। তুমি তুমি এইসব কেন করছো? সানিয়া ঝুঁকে অঞ্জলির কানে ফিসফিস করে বলল, কারণ তুমি সেই জিনিসটিতে হাত দিয়েছ যা আমার। রণবীর, সে শুধু আমার, আর যে আমার হতে পারে না, আমি তাকে অন্য কারো হতে দেই না। আজ তোমার দোকান যাবে, কাল তোমার ইজ্জত,
আর পরশু তোমার বাবার নিঃশ্বাস। সানিয়া সোজা হয়ে দাঁড়ালো এবং ইন্সপেক্টরকে ইশারা করল। ইন্সপেক্টর, ভেঙে ফেলুন এই আবর্জনাটাকে। বুলডোজারের ইঞ্জিন জোরে গর্জে উঠল। ড্রাইভার গিয়ার দিল। লোহার বিশাল থাবা অঞ্জলির ছোট্ট দোকানের দিকে এগিয়ে এলো। অঞ্জলি চোখ বন্ধ করে নিল। তার বাবার পরিশ্রমকে গুড়িয়ে যেতে দেখার সাহস তার ছিল না, কিন্তু সেই আঘাত কখনো হলোই না। হঠাৎ সাইরেনের এক তীব্র শব্দ প্রতিধ্বনিত হলো, কিন্তু এটা পুলিশের জিপের সাইরেন ছিল না। এটা ছিল একটা দীর্ঘ কনভয়। কালো এসইউভি গাড়ির এক বিশাল বহর সেখানে এসে থামল, যা পুলিশের গাড়ি আর বুলডোজারের রাস্তা ব্লক করে দিল। গাড়িগুলো থেকে কালো স্যুট পরা ডজন ডজন উকিল আর প্রাইভেট সিকিউরিটি গার্ড নামল, এবং সবচেয়ে মাঝখানের গাড়ি থেকে নামল রণবীর মালহোত্রা। এবার সে না ছিল অসহায়, না ছিল রাগী প্রেমিক। আজ সে ছিল একজন ব্যবসায়ী, একজন টাইকুন যে নিজের সাম্রাজ্য বাঁচাতে এসেছিল। সে একটি গাঢ় নীল রঙের স্যুট পরেছিল, মুখে কোনো ভাব ছিল না, একেবারে পাথরের মতো শক্ত। থামো! রণবীরের আবার এতটাই জোরালো ছিল যে বুলডোজারের শব্দ ফিকে হয়ে গেল। সানিয়ার হাসি উধাও হয়ে গেল। রণবীর, তুমি এখানে কি করছো? এটা আইনি ব্যবস্থা। সানিয়া চিৎকার করল। তোমার খেলা শেষ সানিয়া, তুমি সরাসরি কথা বলবে না। রণবীর তৎক্ষণাৎ উকিলকে ইশারা করল। উকিল ফাইল খুলে পড়তে শুরু করল। সানিয়া মেহরা সরকারি জমি দখলের জন্য জাল নথিপত্র তৈরি করেছেন, এবং এই অপরাধে সানিয়া মেহরার বিরুদ্ধে ল্যান্ড মাফিয়ার মামলা দায়ের করা হচ্ছে রণবীর মালহোত্রার পক্ষ থেকে। এই শব্দগুলো সানিয়ার কানে গলানো সীসার মতো ঢুকল, এবং সাথে সাথে সে রণবীরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রণবীর, আমাকে মাফ করে দাও। এই কেস তুলে নাও, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। রণবীর নজর ফিরিয়ে নিল এবং গর্জে উঠে বলল, তুমি ক্যারিয়ার গড়ার যোগ্যই নও। তুমি বাইরে থাকলে তবে গরিবদের ওপর জুলুম চালাবে। সানিয়া কাঁদতে থাকল, মিনতি করতে থাকল, কিন্তু এখন আর কোনো লাভ ছিল না। তৎক্ষণাৎ দুজন পুলিশ, যারা এতক্ষণ অঞ্জলির চায়ের দোকান তছনছ করছিল, রণবীর মালহোত্রার নাম শুনেই সানিয়াকে পাকড়াও করল। চলুন ম্যাডাম, খুব বাহাদুরি দেখাচ্ছিলেন, এবার বুঝবেন মজা। দুজন পুলিশ সানিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। রণবীর অঞ্জলির কাছে এলো, যে মাটিতে বসে কাঁদছিল। চলো অঞ্জলি, রণবীর বলল, এখন তোমার এখানে কাজ করার দরকার নেই। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার সাথে। অঞ্জলির চোখে এখন খুশির জল ছিল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল এবং জীবনের নতুন গল্পের জন্য তৈরি হয়ে গেল। রণবীর মালহোত্রার এই জীবনযুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল সৌন্দর্য তার পোশাকে বা অর্থ সম্পদে নয়, বরং তার কাজ এবং মনুষ্যত্বের মধ্যে লুকিয়ে থাকে। কারণ টাকা দিয়ে দুনিয়া কেনা গেলেও কারো নিঃস্বার্থ ভালোবাসা আর সম্মান কেবল দয়া দিয়েই জয় করা সম্ভব। অঞ্জলির মতো সাধারণ মানুষের মমতা আর রণবীরের এই কঠিন সত্য অনুসন্ধান আমাদের শেখায় যে দিন শেষে পদমর্যাদার চেয়ে বড় হলো মানুষের পরিচয়। আপনার চোখে একজন মানুষের আসল সম্পদ কোনটি? তার অঢেল টাকা নাকি তার অমায়িক ব্যবহার? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।